বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যেই অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর ৮০,০০০-এর বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। সোমবার কেরানীগঞ্জের তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করে একথা বলেন তিনি। ভোটের সময় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বাড়তি পুলিশ সদস্যদের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি ও নৌবাহিনী বলেন উপদেষ্টা। ভোটার এবং প্রার্থী চাইলে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব বলেও জানান তিনি। কেবল চাঁদাবাজ নয়, তাদের সাথে জড়িত উপরের কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা। আমার ফিল্ড পর্যায়ে নির্বাচনী কার্যক্রম অনেক আগেই শুরু হয়ে গেছে। প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, সেনাবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী কামরুল হাসান। জানবো বিস্তারিত। কামরুল, আজকের কার্যক্রম নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাথী, প্রথমে আপনাকে জানাতে চাই, রাজধানীর চানখারপুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় যে পুলিশের গুলিতে শহীদ আনাস সহ যে 6 জন নিহত হয়েছেন, তার সেই মামলার আসলে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের হাইকোর্ট বেঞ্চ, ট্রাইব্যুনালের বেঞ্চ, ট্রাইব্যুনাল একেই আসলে তার আজকে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকাল 11:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম প্রথমেই সূচনা বক্তব্য পাঠ করেন এবং সেখানে তিনি আসলে কতটা নৃশংসভাবেই এই 6 জনকে চানখারপুল এলাকায় পুলিশের গুলিতে নির্মমভাবে হত্যা করা হয় সেই দৃশ্যটি আসলে তুলে ধরেন। এ সময় এজলাস কক্ষে বেশ আবেগঘন পরিস্থিতি তৈরি হয় আমরা এখানে দেখতে পেয়েছি। আজকে যেহেতু সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো, এখানে আজকে আনাসের বাবা শাহরিয়ার খান এবং তার মা সানজিদা খান এসেছিলেন। আমরা পুরোটা সময় দেখতে পেয়েছি, বিশেষ করে আনাসের মা সানজিদা খান বেশ বারবার আবেগ আপ্লুত হচ্ছিলেন। এখানে চিফ প্রসিকিউটর আদালতের নজরে একটি ভিডিও ফুটেজ আনেন যেখানে দেখা যায় পুলিশ সদস্যরা আসলে নির্মমভাবে নির্বিচারে আসলে আন্দোলনকারীদের কাছে দিকে গুলি ছুটছে। সেই গুলির দৃশ্যটি আসলে যখন এজলাসে চালানো হয়, যেটি ভিডিও স্ক্রিনে দেখানো হচ্ছিল, তখন আসলে আনাসের মা বেশ বিমর্ষ অবস্থায় তাকে দেখা গেছে এবং পরবর্তীতে প্রথমেই কিন্তু এই মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য সাক্ষীর যে মঞ্চ রয়েছে সেখানে উঠেন আনাসের বাবা। তিনি আসলে তার ছেলেকে যেভাবে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বর্ণনা দেন এবং এর জন্য আসলে দৃষ্টান্তমূলক যে শাস্তি সেই শাস্তি দাবি করেন। পাশাপাশি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও কিন্তু এজলাস কক্ষ থেকে বেরিয়ে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন যে কোনো মূল্যে হোক আসলে যে বিচার কার্য চলছে, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে যে সংগঠিত যে হত্যাকাণ্ডের যে বিচার চলছে সেই বিচার আসলে স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে এবং কোনোভাবেই এই বিচার কার্যক্রম বন্ধ করা যাবে না। তো এই ছিল আমার কাছে এখনকার মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ তথ্য। সাথী, ধন্যবাদ কামরুল। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস স্ট্যান্ডে 3য় দিনের মতো বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ নিয়ে সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। সেখানে আছেন সহকর্মী সালেহ টিটু। বিস্তারিত জানবো তার কাছ থেকে। টিটু, বিক্ষোভ গড়ালো 3য় দিনের মতো, কেমন দেখছেন আজকের পরিস্থিতি আর দাবি না মানলে পরবর্তী কর্মসূচি কি হতে পারে, এনে কি বলছেন আন্দোলনকারীরা, সব মিলে জানাবেন। সাথে আপনাকে ধন্যবাদ। অবশ্যই অবগত আছেন, গত 3 দিন ধরে আন্দোলন চলে আসছে। এর পূর্বেও কিন্তু আন্দোলন চলেছে, প্রায় 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু আন্দোলন চলছে। মেডিকেল ক্যাম্পাস থেকে শুরু করে নগরীর টাউন হল, বিভিন্ন জায়গায় কিন্তু তারা আন্দোলন করেছে। ছাত্র জনতার প্রধান উদ্দেশ্য ছিল যে মেডিকেল সম্পর্কে আসলে মানুষকে সচেতন করা এবং আন্দোলনে নিয়ে আসা, এবং সেটা কিন্তু তারা সাকসেসফুল হয়েছেন। এবং তারা কিন্তু পরবর্তীতে এই বরিশাল ঢাকা কুয়াকাটা জাতীয় যে মহাসড়ক রয়েছেন সেই মহাসড়কের নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা তারা কর্মসূচি
শুরু করে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা করে তারা কিন্তু অবরোধ করে আসছেন। এই পরিস্থিতি কিন্তু চলছে প্রায় 3-4 দিন ধরে। সেক্ষেত্রে কিন্তু এখানে প্রায় 2 শতাধিক দোকানি রয়েছে এখানে বাস টার্মিনাল, সেখানে শ্রমিকরা রয়েছে। এদের কিন্তু মারাত্মক সমস্যার সৃষ্টি হয়ে গেছে আয় রোজগারের দিক থেকে। তার মধ্যে দুর্ভোগে পড়েছেন এখানে যারা যাত্রী সাধারণ রয়েছেন, যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারাও। আসলে আমাদের সাথে সকাল 11টায় পরিচালক শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন তিনি সেখানে কিন্তু 1 মাস সময় চেয়েছেন যে আসলে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে সেই সমস্যার কিছু সমাধান স্থানীয় পর্যায় থেকে সমাধান সম্ভব, আর যে সমস্যাগুলো রয়েছে সেটা জাতীয় পর্যায় থেকে সরকার। সেক্ষেত্রে সময়ের প্রয়োজন। একটা সংস্কারের কথা বললে একটা শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এটা আসলে দক্ষিণ অঞ্চলের কোটি মানুষের একটা ভরসাস্থল, যেখানে 500 বেডের হাসপাতাল, প্রশাসনিক অনুমোদন আছে 1000, সেখানে প্রতিদিন গড়ে 2500 কিন্তু রোগী চিকিৎসা সেবা নিচ্ছেন। সুযোগ সুবিধা যদি না থাকে তাহলে তো বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে। তিনি এই দাবিটা জানিয়েছেন। আমরা এখানে এসে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, তাদের কাছে জানিয়েছি যে আসলে তো 1 মাসের সময় চেয়েছে, সেক্ষেত্রে তোমাদের দাবিটা কি। এই পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছেন তাদের প্রধান যে দাবিটা রয়েছে সেই দাবিটার মূল দাবিটা হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। তারা বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টা, আমরাও সব সংস্কারের ব্যাপারটা বুঝতে পেরেছি, স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সাথে আসবেন, কথা বলবেন এবং আমরা যে দাবিগুলো উত্থাপন করেছি সেই দাবিগুলো সমস্যার সমাধানের ব্যাপারে সে কতটা উদ্যোগ গ্রহণ করতে পারবেন এবং কত মাসের মধ্যে সমাধান দিতে পারবেন এই কথাগুলো তাদেরকে বলতে হবে। এগুলো কথা না বলা পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলন আরো বেগবান হচ্ছেন। জান্নাত। ধন্যবাদ টিটু। রাজবাড়ীতে হঠাৎ করে বদলে গেছে অনেক দেয়ালের চিত্র। দেয়ালে দেয়ালে রংতুলির আঁচড়ে তুলে ধরা হয়েছে গণ অভ্যুত্থান সহ প্রতিবাদের ভাষা। জেলার বড়পুল, পান্না চত্বর, রেলগেট, আজাদি ময়দান সহ শহরের অনেক দেয়াল জুড়ে ইতিহাস আর দেশপ্রেমের গল্পগাথা মনে করিয়ে দিচ্ছে সদ্য ইতিহাসের স্থান পাওয়া ছাত্র আন্দোলনের কথা। ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা এসব গ্রাফিতি মানুষের বিবেককে জাগ্রত করবে এমনটি প্রত্যাশা জেলাবাসীর। গ্রাফিতির উপর যেন কোনো পোস্টার লাগানো না হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে জেলা প্রশাসক। শিক্ষার্থীরা যা করছে এবং যা করেছে এটা আমাদের রাজবাড়ির জন্য একটা গৌরবের বিষয়। আমাদের কাছে অনুরোধ, এগুলা কেউ কাদা মেরে বা অন্য কোনো কালার দিয়ে এটা নষ্ট করবেন না প্লিজ। আমরা আমাদের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে যেন এখানে পোস্টার বা অন্য কেউ যেন অন্য কোনোভাবে এত সুন্দর যে বাচ্চাদের যে সৃজনশীল যে প্রতিভাটি দেয়ালের যে গ্রাফিতির মাধ্যমে প্রকাশিত হয়েছে তা যেন ভালো থাকে। ওয়াশিংটনকে আরও নিরাপদ ও সুন্দর করতে গৃহহীনদের অবিলম্বে সরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। ট্রাম্পের দাবি, রাজধানী ওয়াশিংটনে অপরাধ বেড়েছে, এই কারণে ফেডারেল সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার কথা ভাবছেন তিনি। রাজধানীকে আগের যে কোনো সময়ের চেয়ে নিরাপদ ও সুন্দর করে তোলা হবে উল্লেখ করে ট্রাম্প গৃহহীনদের রাজধানী থেকে অনেক দূরে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজধানীর অপরাধীদের দ্রুত কারাগারে পাঠানো হবে, গৃহহীনদের দ্রুতই থাকার জায়গা দেয়া হবে বলেও জানান ট্রাম্প। এর আগে স্থানীয় নেতাদের আপত্তি সত্ত্বেও অভিবাসন বিরোধী অভিযান নিয়ে বিক্ষোভ চলাকালে ক্যালিফোর্নিয়ার সামরিক রিজার্ভ বাহিনী লস অ্যাঞ্জেলেসে মোতায়েন করেন ট্রাম্প। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আবারও 10 নম্বরে নামল বাংলাদেশ। বর্তমানে 77 রেটিং পয়েন্ট বা টাইগারদের 1 পয়েন্ট বেশি নিয়ে বাংলাদেশকে টপকে 9 নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানকে হারানোয় রেটিং পয়েন্ট বাড়ে ক্যারিবিয়ানদের। তাতেই বাংলাদেশকে পেছনে ফেলে 9 নম্বরে উঠে তারা। এর আগে গেল মে মাসে প্রায় 19 বছর পর ওয়ানডেতে 10 নম্বরে নেমে যায় বাংলাদেশ। এরপর জুলাই ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারানোর পর 9-এ উঠে আসে টাইগাররা। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।